Great. Hello? That's good. আমার কথা শুনতে পারবে না? হ্যালো। Hello? হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো? শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পারি। তুমি একটু লাউডলি বলবা। আচ্ছা। হুম, হুম। হুম। সো ইয়েস, ফাইনালি অনেক চেষ্টা করার পরে আমাদের টেকনিক্যাল প্রবলেমটা গেল। ওকে। আমার মনে হয় আমরা দুইজনই মোটামুটি ক্লিয়ার, তাই না? আমাদের হ্যাঁ, স্ক্রিন মোটামুটি ক্লিয়ার আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ওকে। সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছি সেটা অলরেডি আই হ্যাভ রিটেন, দিয়ে দিয়েছিলাম। নয়েস আসতেছে, আই থিঙ্ক আমার। এখন কি কোনো নয়েস আসছে বা কিছু? মানে এখন না, কি এখন ঠিক আছে। শুনতে পারা যায় না ঠিক মতো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে আছে। আচ্ছা। আহ যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে আজকে আমরা যুবতী রাধে গানটার কিছু বিস্তর আলোচনা নিয়ে এসেছি। কিছু ইম্পর্ট্যান্ট আলোচনা, যেই আলোচনাটা আসলে না করলেই নয়। অনেকদিন থেকে আমাদের আম, এই গানটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া পাড়ায় অনেক উম, কথোপকথন, অনেক কিছু। হ্যাঁ, ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। অনেক কিছুই অনেক কথা উঠছে, এবং খুব রিসেন্ট একজন গবেষক, খুব সম্ভবত উনি বাংলা একাডেমির কোনো গবেষক হবেন, ওনার নাম সাইমন জাকারিয়া। উনি আমাদের গানটা নিয়ে আহ একটা না, দুইটা না, তিনটা বিবৃতি দিয়েছেন, তিনটা ভিডিও করেছেন, এবং তার সেই ভিডিওর প্রেক্ষিতে মিডিয়াতে একটা স্বনামধন্য টিভি চ্যানেলে একটা রিপোর্ট এসেছে, এবং যার জন্য আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, এবং আমাদের উপর আঙ্গুল তোলা হচ্ছে এভাবে যে আমরা এই গানটা উম কোথা থেকে কপি করেছি, বা মেরে দিয়েছি, বা চুরি করেছি, এরকম একটা কথা আসছে। এই ধরনের কিছু কথা আসছে। যাই হোক, আমি এসব কথায় আসি এর আগে আমি আমার নিজের পরিচয় আর আমার সাথে যিনি আছেন তার পরিচয় দিয়ে তারপর শুরু করব। আমার নাম হচ্ছে মার্জিয়া আমিন তুরিন, আমি ব্যান্ড সরলপুরের ভোকাল। আমি ব্যান্ড সরলপুরের একজন শিল্পী, এবং আমার সাথে যিনি আছেন তিনি ব্যান্ড সরলপুরের একজন ওয়ান অফ দ্য ফর্মার মেম্বার। উনি সরলপুর ব্যান্ড ফর্ম করার সময় হি ইজ দ্য ওয়ান, হি হিজ নেম ইজ, দাদা তোমার পরিচয়টা তুমি দাও। আমি আসলে সরপুর ব্যান্ডের ফাউন্ডার মেম্বার একজন, প্লাস সরপুর ব্যান্ডের একজন গিটারিস্ট। এই পরিচয়। এই আর কি। হ্যাঁ হ্যাঁ, ভেরি ভেরি ভাইটাল মেম্বার অফ আওয়ার ব্যান্ড সরলপুর। তো আমরা দুইজন অ্যাকচুয়ালি আসছি কথিত যে গবেষক আছেন সাইমন জাকারিয়া, ওনার কিছু কথার অ্যান্সার দিতে, এবং আমাদের কিছু বক্তব্য রাখতে। আমি জানি এটা অনেক দেরি হয়ে গেছে, আমাদের এই বক্তব্যগুলো আরো আগেই রাখা দরকার ছিল, কিন্তু আসলে বিভিন্ন কারণে আমরা আসিনি।
আজকে এসেছি সেটার অবশ্যই কোনো কারণ আছে। এনিওয়ে, আমাদের সাথে আমাদের ব্যান্ডের ওনার তপন ইসলাম আছে, তারিকুল ইসলাম তপন আমার সাথেই আছে বসে। তো শুরু করি। দাদা, আমার মনে হয় আমাদের শুরু করা উচিত। হ্যাঁ, তুমি শুরু করো। আমাদের আমাদের এগেনস্টে যে ধরনের নথি বা যে ধরনের প্রমাণপত্র দিয়ে সাইমন জাকারিয়া সাহেব একটি ভিডিও করেছেন। আমার কথা কি স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, তুমি একটু লাউডলি বলবে। ওকে, ফাইন। তো হ্যাঁ। আসলে সাইমন জাকারি আসলে তুরিন দিদি তুমি বলেছো কিন্তু যে আমার দেরি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে ওনার প্রসঙ্গে আসি। হুম। ব্যাপার হচ্ছে উনি আসলে ফোকলোর উপবিভাগের সহপরিচালক উনি অ্যাকচুয়ালি বাংলা একাডেমির। তো উনি আচ্ছা। কিন্তু আসলে একজন গবেষক। তো হুম। তার গবেষণায় তার ইউটিউব চ্যানেল থেকে আসলে 3টি যে ভিডিও দিয়েছে, ওই জায়গায় উনি তো অনেক কথাই বলেছেন। তো এই জায়গায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উনি আসলে আমি আশা রেখেছিলাম যে উনি একটি নিরপেক্ষ গবেষণা করবে, কারণ উনি যে ধরনের ব্যক্তিত্ব আমি এটাই আশা রাখি। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কেন আমি বলছি ব্যাপারটা, উনি তার ইউটিউব চ্যানেল থেকে আমাদের গানের যে উৎস দিয়েছিল দিদি, ঠিক আছে, হুম। হুম। ওই হুম। জায়গায় আমি লাস্টের পার্টটা থেকে আগে শুরু করি। উনি কিন্তু হ্যাঁ। মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করেছে, যেটা হচ্ছে উনি একটা কীর্তনের পার্ট দিয়েছিল দিদি, মানে মনে আছে যে কীর্তনের কিছু পার্ট দিয়েছিল ছোট সম্ভবত একটা ওইটা শর্ট ভিডিও হচ্ছে, দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, নবনিত্যানন্দ সম্প্রদায় মেবি ওইটা ইয়েতে ত্রিপুরার দিকের একটা কীর্তন দল। তো উনি ব্যাপারটা এরকম ভাবে প্রেজেন্ট করে যে বিভিন্ন লীলা কীর্তনের আসরে আমাদের এই যুবদের দেহে গানটি আগে থেকেই চলে আসছে, এবং এইটার কাটপিস হিসাবে উনি দেখান যে একটি কীর্তনে আগে থেকেই যে চলে আসছে এটার একটা কাট কপি উনি দেখান। হ্যাঁ, একটা আসলে ভিডিও ফুটেজ অ্যাকচুয়ালি ব্যাপার দেখে হচ্ছে, তারা গান করছে একটা গ্রামে। হ্যাঁ হ্যাঁ, তো উনি দেখাচ্ছেন যে আমাদের A to Z আমাদের গানটাই তারা গাচ্ছে, এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন এইটা যে যুগ যুগ ধরে এই গানটি লীলা কীর্তনের আসরে এইভাবে গেয়ে আসছে, আমরা সরলপুর ব্যান্ড তা কপি করেছি বা চুরি করেছি। হ্যাঁ, কিন্তু যদিও সে টোটালটাই আসলে গানটা যদিও মানে সে কি, গানটা মানে তারা আপলোড মিথ্যায় করেছে। এস্টাবলিশ করার চেষ্টা, হ্যাঁ। টোটালটাই একটা মিথ্যা এস্টাবলিশ করার চেষ্টা। উনি এই বিভ্রান্ত কেন সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন আমি জানি না, কারণ মানুষ যখন কথা বলে তো বিভিন্ন তথ্য গবেষণা আসলে এক্সাক্ট টাইম নাও থাকতে পারে আসলে একুরেটলি সেই সময় উনি কিভাবে বলেছেন। কিন্তু নেক্সট ডে উনি কিন্তু জানতে পেরেছেন, বা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে একটা ছেলে, তো ডেইলি শো উইথ ফখরুল, ছেলেটার নাম ফখরুল। উনি হুম। কিন্তু পার্ট বাই পার্ট এটা বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছে যে এটা আসলে কোনো কীর্তনে যুগ যুগ ধরে চলে আসছে না। উনি যে ভিডিওটি আপলোড করেছেন এটা 2020 সালের, এই 2020 সালের এপ্রিল মাসের এপ্রিলে। একটা কীর্তন। হুম। হুম। তো ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু উনি জেনে করেছেন কি না জেনে করেছেন আমি ঠিক জানি না, কিন্তু এর পরিবর্তে উনি কিন্তু পরে এই যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেটার প্রেক্ষাপটে কিন্তু উনি কিছুই বলেননি। তো হুম। হতে পারে যে বলার সময় হয়তো তার তথ্যে এই জিনিসটা ছিল না যে 2020-এর কীর্তন না, এটা এই বছরের এপ্রিলের কীর্তন। তো নেক্সট কিন্তু এই বিভ্রান্তির আসলে সংশোধন কিন্তু উনি করতে পারতেন। উনি সংশোধন করে নাই, এই কারণে দ্যাটস আমি কিন্তু তাকে বলছি যে উনি আসলে নিরপেক্ষ গবেষক নন। কারণ নিরপেক্ষ গবেষক হলে উনি একটা ভুল হতেই পারে, আমার কথা বলার ক্ষেত্রে আজকে অনেক ভুল হতে পারে, কিন্তু আমি যখন হুম। দেখবো যে এই কথাটি আসলে ঠিক না, আমি তো আমার আমার নেক্সট ডে আমার এটা জবানবন্দি দিতে হবে যে না আমার এই প্রচারটা ভুল ছিল। উনি কিন্তু তা করেননি। হুম। তো যে কারণে আমি উনি ওনাকে একটা বলছি দায়িত্বশীল উনি জায়গা নিরপেক্ষ থেকে গবেষক নন। উনি একটা ঠিক আছে। দায়িত্বশীল জায়গায় থেকে এই এই এরকম একটা ভিডিও যেটা 2020-তে বের হয়েছে, তাও আবার এপ্রিল মাসে, এই হ্যাঁ ভিডিওটা উনি কাট করে দেখাতে পারেন না। উনি এত রিসার্চ যখন করেছেন, উনি কিন্তু আরেকটু রিসার্চ করলে উনার কথা মতে উনি পেতে হুম, পারতেন না? 2010-এর আগে আমাদের এই গানটা আমরা যখন একদম টোটালি রেডি করে আমরা যখন গানটা গাওয়া শুরু করলাম বা হ্যাঁ পাবলিশ করা শুরু করলাম মানুষের সামনে, তার আগের কোনো
ভিডিও কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু উনি বের করে আনতে পারতেন, সেটা কিন্তু হ্যাঁ, উনি পারেন। এটা হচ্ছে ব্যাপার যে মানে ব্যাপার হচ্ছে আমরা যুবকের যে গানটা পাবলিশ করার পূর্বে হুম। কোনো ভিডিও তো উনি তথ্য হিসেবে দেখাতে পারেননি। হুম। উনি মানুষকে বোঝাচ্ছেন, বিভ্রান্তি তৈরি করছেন যে লীলা কীর্তনের আসরে আমাদের এই গানটি ইউজ হতো। এখন আমাদের এগেনস্টে উনি এক্সাম্পল হিসাবে ঠিক আমাদের গানটি উপস্থাপন করছেন। হ্যাঁ, আমি আরেকটা আচ্ছা, কথা বলতে আমার চাই। আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমাদের আরেকটা গানটা কথা বলতে পাবলিশ করার চাইলাম। পূর্বের কোনো ভিডিও উনি দেখান যে হ্যাঁ। এই গানটা আমরা 2009 বা 11-তে যখনই আমরা পাবলিশ করি, আচ্ছা, তার আগের আমরা কোনো মিউজিক ভিডিও দেখান যে এই গানটা অমুক কীর্তনের আসরে বা অমুক সেটাই জায়গায় সেটাই। ব্যবহৃত হতো দাদা, এই আমি সুর বা আরেকটা এই কথা কথা। বলতে চাই এখানে মাঝখানে, সরি টু ইন্টারাপ্ট, যে হ্যাঁ, হ্যাঁ, আমার সাথে যিনি কথা বলছেন সে কিন্তু নিজেও সনাতন ধর্মাবলম্বী একজন মানুষ। ঠিক আছে, সনাতন ধর্মাবলম্বী পরিবারের থেকে সে বিলং করে। সো হি অলসো নোজ দ্য থিংস অ্যান্ড ম্যাটার্স অ্যাবাউট রাধা কৃষ্ণ বা কীর্তন বা লীলা। ঠিক আছে। তো দাদা, আমরা এখন না আসলে সরাসরি উনার যে প্রশ্নগুলো ছিল বা অভিযোগগুলো ছিল আমরা সেখানে চলে যাই। হ্যাঁ, আমরা পয়েন্ট বাই পয়েন্ট ধরবো এবং সেগুলো খণ্ডানোর চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ, সো লেটস কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ। আসলে উনার পয়েন্ট আসলে কি বলবো, আসলে উনি তো কিছু কিছু পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলো আমার মনে হয় যে আহ, আহ, ভাই যদি পাশে থেকে থাকে এই পয়েন্ট গুলো ভাই কি বলবে তাহলে বেটার হয়। না, তুমি বলো, ও আছে, সমস্যা নেই, তুমি বলো। আচ্ছা, এইখানে উনি তো প্রথমেই আসলে বলেছে যে অপূর্ব কিছু শব্দ চয়ন আছে যার সাথে আমাদের অনেক অংশে মিল আছে। তো আসলে ব্যাপার হচ্ছে এই ব্যাপার হচ্ছে যে আমরা আসলে কি বলবো, গান করছি রাধা কৃষ্ণের গান, দিচ্ছি মূলত প্রতিক্ষণে আসলে সীতার অগ্নি পরীক্ষা, হুম। সীতার ফায়ার এক্সিবিশন। ঠিক আছে, করছি হুম। রাজা কৃষ্ণ নিয়ে গান, কিন্তু দিতে হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা, এই আর কি। তো যাই হোক, আমাদের পক্ষে কিন্তু আমাদের যা যা বলার আমরা বারবার শুধু আমাদের কথা বলে বলছি। ঠিক আছে, উনি যে কথাগুলো বলেছেন শব্দ চয়ন, ঠিক আছে, মিল রয়েছে, তারপরে বেজার কেন হয়, এইসব কিছু লাইনের কথা বলে বলেছে। আসলে এগুলো তো বারবার একই প্রশ্নের উত্তরে আমরা প্রশ্ন মানে আমরা দিচ্ছি, কিন্তু আমি আসলে কাকে প্রশ্ন করবো, তোমাকে আমি প্রশ্ন করি। আচ্ছা, এই যে মিলগুলো পাওয়া যাচ্ছে, উনি এই জায়গায় বলেছেন যে অপূর্ব শব্দ চয়নের আছে কিছু যার সাথে আমাদের অনেকাংশে মিল রয়েছে। দ্বিতীয়ত উনি বলেছেন বেজার কেন হও, এই অংশটি আহ তুরিনের কণ্ঠে গাওয়া। ঠিক আছে, অন্যভাবে আরেকটা কি যেন বলেছেন, আচ্ছা যাই হোক, এই যে তথ্যগুলা বা এই যে কথাগুলো উনি বলেছেন, তো ব্যাপার হচ্ছে ওনারা 4-5টি বইয়ের কিন্তু একটা রেফারেন্স টেনেছে। যেমন লোকসঙ্গীত রত্নকার বা বাংলা লোকসাহিত্য, অথবা সাপের বাঁশি হওয়া যে বাংলা বইটা। গ্রাম্যছড়া এবং হ্যাঁ, মহুয়া পালা। হ্যাঁ, মহাপালা, এই 4-5টা বই কিন্তু তারা রেফারেন্স হিসেবে তারা তুলে এনেছে। আচ্ছা, তো আমার ব্যাপার হচ্ছে যে এই যে গ্রাম্য ছড়া বা এই যে বাংলা লোকসাহিত্য, তো এই লিরিক্স গুলা যারা বের করেছেন বা তুলে এনেছেন, এদের মধ্যেও তো আমি অনেক বড় বড় সাদৃশ্য দেখি। না, আমি হুম। আমি আমার সাদৃশ্যগুলা তো আমি আমাকে প্রশ্ন করছে এই সাদৃশ্যগুলা, এখন আমি তো আসলে এই লিরিক গুলোর ভিতরে সাদৃশ্য দেখি, অনেক সাদৃশ্য আছে। ওদের এই ঝাপান সাপের বাঁশি হওয়া এই লিরিক্সটার সাথে তাদের লোকসঙ্গীত রত্নকারের লিরিক্স তো অনেকাংশে মিলে যায়। তাহলে এই 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 মিলটাকে আমি কি বলবো, এটা কি কি আমি হ্যাঁ। ইতিহাসে বলবো চুরি? এখন হ্যাঁ, এইটা বলো এখানে তো, এই এখানে ক্লেম একটা করো তো পয়েন্ট আমার আমি উপরে অ্যাড একটা। করতে চাই দাদা। এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেখানে হচ্ছে বঙ্গীয় লোকসাহিত্য রত্নাকর, যেটা যেটা রচনা করা হয়েছে 1962 সালে। হ্যাঁ, তারপর লোকসাহিত্য যেটা মানে বাংলার গ্রাম্য ছড়া, যেটা যেটা রচনা করা হয়েছে 1974 সালে। হ্যাঁ, এই যে দুইটা বই, দুইটা সময়ে, হুম, দুইটা সময়, দুই সময়ের মাঝখানে কিন্তু বিস্তর একটা ফারাক আছে। হ্যাঁ, এদের দুইটা বই দুইটা সময় লেখা হয়েছে, কিন্তু লেখকও দুইজন। উনাদের লেখার মাঝখানে কিভাবে সাদৃশ্য থাকে? দ্যাটস দ্য আমাদের পয়েন্ট। লেখার সাথে যদি আমারও, সাদৃশ্য হ্যাঁ। থাকে থেকে থাকে, তাহলে ওদের লেখার সাথে সাদৃশ্য কেন থাকবে? এক। দ্বিতীয়ত, এখানে আমি আহ, বলতে চাই আরেকটা কথা। সেটা হচ্ছে যে আশুতোষ ভট্টাচার্য উনার উনার বইয়ে যে লেখাটা ছেপেছে, সেখানে উনি বলতে চেয়েছেন যে
হুম, সেখানে উনি বলতে চেয়েছেন যে উনি যে দুটো লাইন বইয়ের নিচে দুই লাইন আছে ওখানে, দাঁড়াও আমি তোমাকে বলছি। ও মাই গড, দেয়ার শুড বি লোকসঙ্গীত সাহিত্য মনে হয়, লোকসঙ্গীত সাহিত্যের ওই মহাপালার পদের ওই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ওখানে উল্লেখ করে দিয়েছে যে মহুয়া পালা হ্যাঁ, পদ উনি থেকে। কিন্তু যদি আমি বলি, ওই জায়গায় কিন্তু উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানে ওই লাইন দুইটা ছিল এমন: অমন কেন করো কৃষ্ণ, অমন কেন করো, যমুনার জলে গিয়ে তুমি ডুইবা মরো, তুমি ডুইবা কোথায় মরো, পাইমু হ্যাঁ আরি কলসি, কোথায় পাইমু দড়ি, রাধে তুমি হও যমুনার জল, আমি ডুইবা মরি। এইটা বলার পরে পরে উনি কিন্তু নিজে বলে দিয়েছেন যে ময়মনসিংহ গীতিকার মহুয়াপালার সুপরিচিত এই পদ কয়টি প্রভাব ইহার মধ্যে প্রত্যক্ষ হইয়াছে। তাহলে হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ, মহাপালার এই সুপরিচিত পদগুলোর প্রভাব ইহার মধ্যে প্রত্যক্ষ ইহার হইয়াছে। মধ্যে তাহলে প্রতিফলিত উনারা হয়েছে। কিন্তু নিজে সরাসরি বলছে যে এইটার পদের প্রভাবগুলো ওইটার উপরে কিছুটা পড়েছে। আচ্ছা, হ্যাঁ উনি এটা নিজে স্পষ্টভাবে কিন্তু বলেছেন, শ্রী আশুতোষ ভট্টাচার্য। তারপরে ওনারই কিন্তু দুইটা বই, একটা হচ্ছে লোকসঙ্গীত রত্নকার, আর একটা হচ্ছে বাংলা লোকসাহিত্য। তো হ্যাঁ ওনার হ্যাঁ, যে আরেকটা জাপান গানে যেটা আছে, রেফারেন্সটা নিচ্ছে তারা 575 নম্বর। 575 নাম্বার বইটার সাথে কিন্তু আবার আমরা দেখি যে সাপের বাঁশি হওয়া, যে বাংলার গ্রাম্য ছড়া, ওইটার সাথে কিন্তু আহ অনেক অংশেই মিল আছে, অনেক অংশেই বলতে অনেকাংশেই মিল আছে। ঠিক আছে, এই জায়গায় দিদি আমি কি একটু শেয়ার করবো কাগজটা? হ্যাঁ শেয়ার করতে পারো, শেয়ার করতে পারো। এই জায়গায় মানে আমি তাদের মার্ক করে দুইজনের দিয়েছি। দুইজনের এই লেখার জায়গায় যে কিছু পদ, মার্ক সেই করা দুই আছে দিদি। পদের মধ্যে মিল আছে, তাই তো? হ্যাঁ, এই জায়গায় অনেক অংশে কিন্তু মিল পাওয়া যায়। এই জায়গায় তো খুব একটা বোঝা যাচ্ছে না। এই জায়গায় এই যে লাল লেখাগুলা আমি মার্ক করে রেখেছি, ঠিক আছে? হুম, জল ভরো জল ভরো সখী, বিরস কানে মন। আমি জাস্ট এই একটা লাইন দিয়ে এক্সাম্পল দিই। হ্যাঁ জল ভরো সখী, বিরস কেন মন। এইটাতে তারা এই জায়গায় কি লিখেছে? এই জায়গায় লিখেছে জল ভরো রাধে, উদাস কেন মন। এই হ্যাঁ, জায়গায় হচ্ছে বিরস কেন মন, এই জায়গায় উদাস কেন মন। জাস্ট এই একটা জিনিস। এখন ব্যাপার হচ্ছে জাস্ট একটা আমাদের একটা নন সিমিলারিটি থেকে থাকবে, বা আমরা আমাদের তো ব্লেম করা হচ্ছে আমরা অনেকটা সিমিলার, ঠিক আছে? তাহলে হুম, এদের মধ্যে সিমিলারিটি কেন আসে? এবং উনি কবি নিজেই কিন্তু বলে দিয়েছে মহাপালার কিন্তু কয়েকটি পদের সাথে তার প্রভাব রয়েছে। তো আসলে ব্যাপার হ্যাঁ হচ্ছে দিদি, তো যেটা এগুলো আসলে অনেকটাই মিলে, যারা দেখতে চায় তারা আসলে এই বইগুলো দেখে নিজেরাই দেখতে পারবে। তো ব্যাপার হচ্ছে কিছু বিভ্রান্ত আসলে মানুষের ভিতরে তৈরি হচ্ছে, ঠিক আছে? এই আর কি। আমি এর মাঝখানে দাদা একটা কথা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু রাধা কৃষ্ণের এই যে মিথিক্যাল দুইটা ক্যারেক্টার, রাধা কৃষ্ণ, হ্যাঁ, এরা হচ্ছে ঐতিহ্যের অংশ, এরা হচ্ছে আমাদের ইতিহাসের অংশ। এবং রাধা কৃষ্ণের প্রেম লীলার যে গল্প, এটা ঐতিহাসিক একটা গল্প। হ্যাঁ, এটা এখন বাস্তব এই বাস্তব গল্পের যে মানে, পটভূমি, সেই হ্যাঁ। পটভূমির উপর ক্ষেত্র করে অনেক লেখক অনেক গান লিখেছে, অনেক সাহিত্য লিখেছে, হ্যাঁ, অনেক মুভি করেছে। তারা যদি কপিরাইট পেতে পারে, আমরা কেন পারবো না? এক, দ্বিতীয়ত এখানে যেটা বলছিলাম যে আম, আমরা ঘটনার পটভূমির ওপর ভিত্তি করে আমাদের মতো করে গানটাকে রচনা করেছি, ঠিক না? হুম হুম তাহলে তারা যেমন ধরো এক জায়গায় ওনারা অভিযোগ করেছে যে আম, চান করিয়া গিয়ে রাধে আরে আরে পাছায় চুল, হ্যাঁ, হুম তারপর সামথিং একটা আছে। হুম আর আমাদের এখানে আছে, আমরা একটা একটা ঘটনার পটভূমির উপর লিখেছি, গৃহবাসে যে রাধে আড়ে বিছায় চুল। গৃহবাসে যাওয়া এবং চান করে যাওয়া দুইটা কিন্তু দুই রকম কথা। এখানে কিন্তু একটা ঘটনার উপর ভিত্তি করে, হ্যাঁ, একটা পটভূমির উপর ভিত্তি করে গল্পের আমরা দুইজনই বা আমরা দুই পক্ষই দুই ভাবে লিখেছি, ঠিক আছে? এখন আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা তুমি ডেসক্রাইব করবা যখন একটা গানে, হুম, হুম তখন কিভাবে ডেসক্রাইব করবে? একজন ডেসক্রাইব করবে আমি তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসা তোমার জন্য। আরেকজন ডেসক্রাইব করবে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, কিন্তু দেখো এই যে ভালোবাসার যে গানগুলো, প্রত্যেকটা গানেই কিন্তু এক্সপ্রেশন আছে, এক্সপ্রেস করেছে একজন আরেকজনকে।
যে আমি তোমাকে ভালোবাসি। এই জিনিসটা এক একজন এক এক ভাবে লিখেছি, তারা কি এটা কপিরাইট অবশ্যই পায়নি? ঠিক। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা কি কপিরাইট আমরা পায়নি? কিন্তু তারা কপিরাইট কোনো হিট, পেয়েছে, কিন্তু শব্দ চয়ন এখানে অনেক বড় একটা ব্যাপার। আমরা ভাব নিয়েছি, এবং এই গানের যে ৬টা ৭টা লাইন আমাদের এগেনস্টে অভিযোগ করা হয়েছে, তার মধ্যে ৪ লাইন অলরেডি অলরেডি সলভড হ্যাঁ বলেই আমরা আমরা কিন্তু ২বার শুনানির মাধ্যমে সুমি মির্জার যে অজ্ঞতার কারণে সে যে আমাদের কে একটা অভিযোগ করেছিল আমাদের নামে ২০১৯ সালে, সেই হ্যাঁ অজ্ঞতার কারণে আমাদেরকে প্রুফ করতে হয়েছে যে আহ এই গানের ৪টি লাইন, যে ৪টি লাইনের দ্বিজ কানাইয়ের মহুয়া পালার সাথে মিলে যায়। এখন দ্বিজ কানাইয়ের মহুয়া পালা আর মধ্যে মহুয়া এবং নদের চাঁদের প্রেম কাহিনীর উপর নির্ভর করে প্রেমের কথা বলা আছে। আর আমাদের গানটা সম্পূর্ণই মহুয়াপাড়ায় তো রাধা কৃষ্ণের। কৃষ্ণের কোনো কথা বা রাধার কোনো কথা নেই। হ্যাঁ, মহুয়াপাড়ায় হচ্ছে নদের চাঁদ, ঠিক আছে, বা রাইট। বেদে নিয়ে কথা, মামি সিং এর ওই জমিদার বা এদের নিয়ে কথা। এই জায়গায় তো রাধা কৃষ্ণের কোনো কথা নেই। রাধা উনি কৃষ্ণের তো কোনো তখন কথা ব্লেম নেই। করেছিলেন, ওইটা আসলে এটা মানে কি বলবো, হাস্যকর ব্যাপার। আহ, আচ্ছা, যাই হোক, আমি বললাম তো এটা এটা ওনার অজ্ঞতার পরিচয় হতে পারে। কিন্তু আমরা একবার প্রুভ করে আসার পর ২টা শুনানির মাধ্যমে আমাদেরকে কিন্তু কপিরাইট অফিস আমাদের এই কপিরাইট বহাল রেখেছে। কেন বহাল রেখেছে? তারা নিশ্চয়ই না জেনে না বুঝে ব্যাপারটা জাস্টিফাই না করেই বহাল রাখেনি। হ্যাঁ, তো এখানে একই অভিযোগ দ্বিতীয়বার উঠেছে। আমরা এই অভিযোগের প্রেক্ষিতে উত্তর দিতে রাজি, অবশ্যই রাজি, কিন্তু অভিযোগ তো ভ্যালিড হতে হবে। আপনাদের অভিযোগ হচ্ছে যে এই ৪টা লাইন হুবহু মিলে গেছে। এখন আমি ৪টা লাইন হুবহু মিলে গেছে, বাকি ৩টা লাইন হুবহু মিলে গেছে। এখন আমি রাধা কৃষ্ণের প্রেম যখন বর্ণনা করব, তখন আমি কি গল্প সৃষ্টি করব, গল্প নির্মাণ করব অবশ্যই না, তাদের প্রেমের উপর? গল্প মডিফাই করা এটা আইনত দণ্ডনীয় হবে। কারণ হচ্ছে আমি তো অবশ্যই লিখবো না যে আমরা কি রাধা আমরা কলসিকাকে এই আমরা ব্রহ্মপুত্র কি নদীর পাড়ে জল আনতে যেত, সে তো যমুনাতেই যেত। আমি তো যমুনা চেঞ্জ করে এখন ব্রহ্মপুত্র নদীর পাড়ে জল আনতে যেতে লিখবো আমরা না। মেঘনা দিতে আমি তো পারবো এখন না, এই, আমরা পদ্মা দিতে হ্যাঁ পারবো হ্যাঁ, না, আমি তো এখন তাই এর, না? আমরা তো এই হ্যাঁ দৃষ্টতা দেখাতে পারি না। আমরা তো বৃন্দাবনকে মথুরা বানাতে পারবো না। আমরা বৃন্দাবনকে মদিনা বানাতে পারবো না। আমরা রাধাকে রাম বা উম, রাধাকে হচ্ছে সীতা বা কৃষ্ণকে রাম বানাতে পারবো না, অবশ্যই তাই না, না? এই দৃষ্টতা কি আমরা দেখাতে পারবো? আমরা কি বলতে পারবো অবশ্যই যে না। কৃষ্ণ ভায়োলিন বাজাতো, বাঁশি বাজাতো না? তাই তো, এটা তো তাই না? বলা সম্ভব না। এখন কলসি কাঁখে নিয়ে রাধা যমুনাতে যায়, কলসি কাঁখে রাধা যমুনাতে যায়। তাহলে এখানে আমরা কোন ওয়ার্ডটা চেঞ্জ করব, তুমি আমাকে বলো। আমি কি বলবো যে আহ, জগ কাঁধে নিয়ে অথবা নতুন চেঞ্জ, হ্যাঁ। হেঁটে যায়, আমরা কি এটা বলবো? এটা তো আসলে আমি জানি না। এটা এটা হ্যাঁ, এটা আসলে তখন বোঝার ব্যাপার। তখন এবং আবার এই জিনিসটা যারা বুঝবে না তারা বুঝবে, আর যারা ব্লেম করার তারা তো করবে। কারণ একটা আমি বাস্তব চরিত্র বা একটা জীবন আদর্শ তো আমি আমি লেখাতে বদলে দিতে পারি না। হুম একটা নির্দিষ্ট চরিত্র লিখতে গেলে আমি একটা সিমিলারিটি ঐতিহাসিক থাকবে, এবং ঘটনাকে আমরা বিকৃত আমরা করতে সেই পারি না। লেখকদের মাঝেও কিন্তু এই সিমিলারিটি দেখতে পারি। যারা আগে যারা দেখেছেন বা যারা সংগ্রহ করেছে, তাদের এই ভিতরে কিন্তু আমরা সিমিলারিটি পাই। ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের যে ক্লেম করা হচ্ছে, এই যেটা বাংলা লোক সাহিত্য তো একটা ছড়ার বই। একদম পুরোপুরি বাংলা লোক সাহিত্য। আমাদের যে লাইনটি নিয়ে 575 নম্বর যে পেজটা নিয়ে ব্লেম করা হচ্ছে, হুম এটা হচ্ছে দ্বিতীয় খণ্ডতে, এবং দ্বিতীয় খণ্ড স্পষ্ট ভাষায় বলা আছে এটা একটা ছড়ার বই। আর গ্রাম্য ছড়া তো গ্রাম্য ছড়াই। তো ব্যাপার হচ্ছে আইপি রীতি বা পার্থ বড়ুয়া, হ্যাঁ, ওনারা যে বলেছেন যে এটা আসলে সংগ্রহ। হ্যাঁ, আমি এখন তো আসলে এই প্রশ্ন আমার মধ্যে, আমার শুধু না, আমার মনে হয় বাংলাদেশের সবারই আসলে এই প্রশ্ন, যে সংগ্রহ যদি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সে কোন তাহলে এই সংগ্রহ? বইগুলোর নাম কেন আসলো না? হ্যাঁ সংগ্রহ সে, সংগৃহীতর জায়গায় আপনারা এই বইগুলোর নাম কেন দিলেন না? আপনারা হ্যাঁ, এখন এত বা সময় এই সংগ্রহের কোন বইটা, এই জায়গা তো আমাদের আমাদের এইটা গানটা ধরার জন্য 4-5টা বই রেফারেন্স তার নিয়ে এসেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। কোন নির্দিষ্ট একটা বই থেকে না কিন্তু। তারা কিন্তু বলছে না যে আপনি মহাপাড়া থেকে নিয়েছেন সরাসরি।
হুম। আপনি লোকসঙ্গীত থেকে নিয়েছেন তা কিন্তু বলছে না, বলছে তারা মহুয়াপালা থেকে নেওয়া হয়েছে, লোকসঙ্গীত রত্নকার থেকে নেওয়া হয়েছে, বাংলা গ্রাম্যছড়া থেকে নেওয়া হয়েছে, 4-5টা বইয়ের মিশ্রণ। আচ্ছা, ওকে ফাইন। ব্যাপার হচ্ছে আপনারা কোন লোকসঙ্গীতটি করেছেন এবং হুম। এটা একদমই কি সুর ছিল? আপনারা কেন A to Z, আমরা যদি এই গানটা চুরি করে থাকি আপনি ডিরেক্ট মেরে দিয়েছেন আমাদের সরলপুরের গানটা। আপনি A to Z গানের কথা সহ, সুর সহ, আপনি টিউন সহ, আপনি A to Z আপনি ওইটা গিয়েছেন, তাই না? অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি, আমাদের যে কম্পোজিশনের প্যাকটা ছিল, ওই সম্পূর্ণ কম্পোজিশনের প্যাকটা তারা মেরে দিছে এবং তাই তো। সম্পূর্ণ। আমি দিদি আমার মনে হয় এরকম যে আমি ঘরে ঢুকলাম কারো মোবাইল চুরি করতে গিয়ে, চুরি করতে ধরা খেলাম, আর এখন মালিককে প্রশ্ন করছে এই মোবাইল কি আপনার লাইসেন্স আছে? আমি হ্যাঁ, মোবাইলটাকে চুরি করতে ঢুকেছিলাম, মোবাইলটা চুরি করে যখন ধরা খেয়ে গেছি তখন আমি বলছি আপনি কি মোবাইলের লাইসেন্স আছে? ব্যাপারটা হ্যাঁ, এরকম। আসলে হ্যাঁ। ব্যাপার হচ্ছে মানে এই আসলে কি বলবো। তো আমার ব্যাপার হচ্ছে পার্থ ভাই বা আইপিডিসি, আমি তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে তারা অ্যাকচুয়ালি আপনারা বলেন অথবা চ্যানেল 71-এ আমি মেহরাফুজ শাওনের একটি আহ, সাক্ষাৎকার বা ওনার একটা দেখেছি আমি চ্যানেল 71-এ, উনি এই গানটা সবার প্রথমেই বলেছেন যে আমি এই গানটা শোনা মাত্রই আমি গানটা চিনতে পেরেছি এবং এই গানটি আমি জন্মাষ্টমীতে বিভিন্ন ইয়েতে নেচেছি এবং শোনা মাত্র এই গানের সুরটা আমি চিনতে পেরেছি। চিনতে কিছুটা পেরেছি। সুর এরকম ছিল, কিছুটা এই গানের লিরিক্স এর সাথে আমি নেচেছি। তাহলে ব্যাপার হচ্ছে আপনারা এতদিন পর্যন্ত এই গসিপটা আপনারা না চালিয়ে রেখে আপনি ছোটবেলায় কোন গানটির সাথে নাচতেন এই প্রুফটা এই দিয়ে গানটা দিলে যদি তো একটু এতদিন বের করে শেষ হয়ে দিতেন, যেত। এই গানটা যদি আপনি একটু বের করে বলার দিতেন। সময় বলছেন যে আপনার এই প্রুফ আছে, আমি ছোটবেলা থেকে নেচেছি। এখন আসলে ব্যাপার হচ্ছে এটা তো মুখ পর্যন্ত সীমাবদ্ধ না। আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট পুরাণ থেকে থাকে আপনি প্রুফ হুম। করেন, শুধু আমাদের সরলপুরে 5টা মেম্বারের জন্য না, কিন্তু সারা বাংলাদেশ আজকে জানতে যাচ্ছে যে আপনি আপনার ছোটবেলা আসলে কোন গানটির সাথে নেচেছেন। আপনি প্রুফটা দেখিয়ে দেন, তাহলেই তো গসিপটা শেষ। তারাই হ্যাঁ, একজন কিন্তু বলছে যে এটা নিয়ে কাদা যেমন চঞ্চল ভাই কিন্তু বলেছেন চলচ্চিত্র যে এটা কাদা ছোড়াছুড়ি হচ্ছে। কাদাটা কে ছুড়েছে? ঠিক আছে। তো এটা তো আসলে সমাপ্তি তো আগেই হয়ে যেত। আপনারা বলছেন যে এটা মানে আগে থেকে শুনি, ওটা ডকুমেন্টস আছে। এই গানটা আপনারা এই কি সুরে গানটা করেছিলেন আগে, বা কি সুরে এই গানগুলো করা হতো? এগুলো তো কবিতা ছিল। আপনি প্রুভ করেন কি গান হতো, বা মেহরাব চান আপনি কি গানে আপনি ছোটবেলা থেকে নাচতেন, এটা সুরটা কি ছিল? আমাদের এই গানের এটি ছিল, সুর কি এটাই ছিল? আপনি প্রুফটা দিয়ে দেন, তাহলেই তো শেষ হয়ে যায়। আপনার মুখে হুম, বলছেন যে আমি ছোটবেলা থেকে নাচতাম, আলটিমেটলি আজ পর্যন্ত 1 মাস 1.5 মাস হয়ে গেল আমি কোনো প্রুফই পাইনি। সাইমন হ্যাঁ। জাফর এটা কিছু প্রুফ বের করছে, কিছু কিছু লিরিক হয়তো মিলে যায় আমাদের সাথে। তো এই মিল তো আশুতোষ ভট্টাচার্যের সাথে কিছু কিছু বিমলচন্দ্র বলতে পারবো যে তারা যে মুখোপাধ্যায়ের ছয় সাত লাইন মিলে যায়। পেয়েছে, তারা যে 6-7 লাইন পেয়েছে দাদা, তার মধ্যে চার চার লাইন অলরেডি মানে সলভড। তার মধ্যে তিন তিন লাইন মনে হয় আরো আছে, 3 বা 4 লাইন আরো বাকি থাকতে পারে, যেগুলো সলভ না, যেগুলো তাদের কাছে সলভ না, বাট আমাদের কাছে অবশ্যই সলভ। এনিওয়ে, সেদিকে আর আর না যাই। আমাদের কিছু প্রশ্ন ছিল মনে হয়। উম আহ সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি মনে হয় আমরা মনে হয় উদাহরণ দিয়েছি, যেমন এখানে আরেকটা জিনিস হচ্ছে তপন নোট করে দিয়েছে, সেটা হচ্ছে যে রাধার উদ্দেশ্যে কৃষ্ণের ফুল ছেঁড়ার দৃশ্যের যে বর্ণনাটা আমরা পাই। হুম। এখন হুম, এটা হুম। হচ্ছে সবচেয়ে মিষ্টি একটা ঘটনা। রাধার উদ্দেশ্যে যখন আহ কৃষ্ণ ফুল ছুঁড়ে মারে, এটা একটা সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট মিষ্টি ঘটনা তাদের প্রেম লীলার মাঝখানে। তো সেখানে আমরা কিন্তু ঘটনার বিকৃত করতে পারি না। আমরা সেখানে ঘটনার পটভূমি ঠিক রেখে আমাদেরকে ওভাবেই লিখতে হয়েছে, যেভাবে যেভাবে ঘটনাটা বর্ণিত হয়েছে। তো সেই জায়গায় আমি আগেও বলেছি যে আমাদের পক্ষে আসলে ঘটনা বিকৃত করার মতো আমরা ধৃষ্টতা দেখাতে পারি না, এবং আমরা পারিনি। এবং সেটা যদি আমাদের দোষ হয়ে থাকে, তাহলে তাহলে আসলে আমরা দুই দিক থেকেই দোষী। আমরা তাহলে গানটা মনে হয় কপিও করেছি, এই দোষও গানটা করেছি। যে আমরা এইভাবে কীর্তনে ঢুকিয়ে আমরা কিন্তু এই গানটা কীর্তন ফ্লেভারে নিয়ে আসার জন্য এই গানটা কিন্তু আমরা ড্রামসে, আমরা যে চ্যানেল 9-এ যে গানটা আমরা দিয়েছিলাম ওইটাতে কিন্তু আমরা ড্রামসের বদলে কিন্তু আমরা চেষ্টা করেছি আমরা তবলা ইউজ করার জন্য, খমক ইউজ করেছি, নাল ইউজ করেছি, যেন গানটা অরিজিনালি শুনতে কীর্তনের মতো, কীর্তনের কীর্তনের মতো ধরনের লাগে। হয়। তো আমার এই গানটা আসলে কি করা উচিত ছিল, আমাদের এই গানটা মেটাল
ব্ল্যাক মেটাল, থ্রাশ নাকি? আমাদের আমাদের হচ্ছে আরো কিছু কথা, সেটা হচ্ছে যে আমাদের যে গানটা, সেই গানটা আসলে আম, কি বলে, আমাদের গানটা নিয়ে তারা যে পাতায় পাতায় যে গবেষণাটা তৈরি করেছেন, সেটা না করে ওনারা যদি একটা গান ওনাদের মতো লিখে তারপর করতো, আমাদের 42 লাইন সুর সহ মেরে না দিয়ে, তাহলে মনে হয় আমাদের কাছে ভালো ছিল। কারণ গানটা তো পুরাটুকি মেরে দিয়েছে তারা, হ্যাঁ, তাই না? এখন এ চোর টু হয়ে জেড গেছি একদম আমরা। শুরু থেকে, সাধারণ একদম শুরু মানুষের কাছে থেকে চোর আমরা হয়ে আমরা যদি গেছি, এটা চুরি করে চোর থাকি, হয়ে ওরা তো গেছি অলরেডি আমরা। মেরে দিয়েছে, একদম চোরের মাল পুরোটাই মেরে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তো ব্যাপার আর হচ্ছে যদি আমরা চুরিও করে থাকি, 7 লাইন চুরি করেছি, ধরে হ্যাঁ, নিলাম যে আমাদের 7 লাইন না, বাকি 42 লাইনের যে 36টা লাইন বা বা তারা 34টা লাইন বা 33টা লাইন, এটা কোথা থেকে তারা আসছে? এ টু জেড মেরে আমাদের দিয়েছে। এই 6 লাইন তো আমরা উল্লেখ করে দিয়েছি এখানে। আলামিন সাহেবের কথা অনুযায়ী 30% এবং 70% আমরা কিন্তু এখানে স্বীকার করেছিলাম ফ্রম দ্য বিগিনিং, যখন আমরা গানটার কপিরাইট আনতে যাই। এখন রাইট, রাইট। মৌলিকত্ব কি? মৌলিক বলে প্রথমত পৃথিবীতে কিছু নেই। হ্যাঁ, দ্বিতীয়ত আমি এখানে আজকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে কপিরাইটের মৌলিকত্ব বলতে কি বোঝায়, ঠিক আছে? সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো দল যখন কোনো একটা ঘটনা বা কোনো একটা ঐতিহাসিক কোনো ভালোবাসা বা কোনো 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 ঘটনার উপর নির্ভর করে যখন কিছু লেখে, তার মতো করে লিখে বা তাদের মতো করে লেখে বা রচনা করে, হ্যাঁ, তখন তাদের যে স্বকীয়তাটা থাকে, তাদের লেখার যে স্বকীয়তা, সেটার উপর তারা কপিরাইট পেতে পারে। বাংলাদেশের আইন বাংলাদেশের আইন আমাদেরকে এই নৈতিক অধিকার দিয়েছে। বাংলাদেশের আইন আমাদেরকে এই কপিরাইট অফিস থেকে আমরা এই অধিকার পেয়েছি, এবং বাংলাদেশের আইন এই অধিকার আমাদেরকে দিয়েছে যে হ্যাঁ, রাইট, কপিরাইট আইন অনুযায়ী আমরা এই এই কন্টেন্টটার মৌলিকত্ব পেতে পারি, ঠিক আছে? রাইট। তো সেটার সুর, কম্পোজিশন, এই যে গানের এই যে আলাদা একটা টোটাল ডিফারেন্ট একটা কম্পোজিশন, এটা তো আমাদের, এটা তো হ্যাঁ, সরলপুর ব্যান্ডের। হ্যাঁ, সরকার আপনারা ব্যাংক। সংগৃহীত লিখে দিছেন, আপনারা যেহেতু পাইছেন এটা হচ্ছে কোথা থেকে, ইউটিউব থেকে। আপনারা বলেছেন ইউটিউবে আমাদের কোনো চ্যানেল নাই। হ্যাঁ, ইউটিউবে আমাদের কোনো অফিসিয়াল পেজ নাই বা চ্যানেল নাই। আমরা যত জায়গায় শো করেছি, আমরা যত জায়গায় এই গানটা পারফর্ম করেছি, আমাদের শুভাকাঙ্ক্ষীরা, আমাদের ছোট ভাইরা, আমাদেরকে যারা ভালোবাসে, উম, তারা ইউটিউব তাদের চ্যানেল থেকে বা ফেসবুক ইউটিউব থেকে চ্যানেল থেকে জিনিসটা আপলোড করছে এটাকে নিজেরা। হ্যাঁ, এগুলো গানকে পাবলিশ করেছে। এখন আপনারা যদি অস্বীকার করেন যে আপনারা এই ইনফরমেশন বা এই তথ্য কোথাও পাননি, তাহলে এটা এটা টোটালি পুরোপুরি ভুল। যে এই তথ্য আপনারা পাননি যে এই গানটা সরলপুর ব্যান্ডের, এটা টোটালি অ্যাবসার্ড। ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ভিডিওজে আছে এই গানটা সরলপুর ব্যান্ডের, ঠিক আছে? কিন্তু তারপর আপনারা জেনে শুনে আপনারা এই গানটা করেছেন, আপনারা মনে করেছেন সরলপুর ব্যান্ড হয়তো এত আপফ্রন্টের কোনো ব্যান্ড না। আপনারা আপনাদের তারকা খ্যাতি, আপনারা আপনাদের স্টার ইমেজকে আহ পুঁজি পুঁজি করে করে আপনারা যেই যেই জ্ঞান পাপটা করেছেন, এইটা কিন্তু এক ধরনের জ্ঞান পাপ। আপনারা জ্ঞান পাপী। হ্যাঁ, আপনারা যে জ্ঞান পাপটা করেছেন, সেটা কিন্তু আহ, আসলে কোনোভাবেই কাম্য না। হ্যাঁ, এই দুইটা মিথিক্যাল ক্যারেক্টার নিয়ে এটি কিন্তু আজ ব্যাপার, পর্যন্ত সাইমন জাকারিয়া উনি আজ উনি যে পর্যন্ত ব্যক্তিত্ব দাদা সম্পন্ন শুনুন, লোক। হ্যাঁ, হ্যাঁ, আজ পর্যন্ত লাইলি, মজনু, শিরি, ফরহাদ, রাধা, কৃষ্ণ নিয়ে যত কম মুভি হয়েছে, লালন না, সাইজিকে নিয়ে কম মুভি হয়েছে? হয়নি। এই মুভিগুলোর, এই সাহিত্যগুলোর কি কোনো কপিরাইট নেই? আছে। মুভির ওপর যদি কপিরাইট থাকতে পারে, তারা তাদের নিজের মতো করতে পারে। তারপর এই যে ক্যারেক্টার গুলোর কথা বললাম, এদের ওপর ইভেন যদি সাহিত্য ভাওয়াইয়া, চর্চা করতে পারে, হাফি আলী ভাওয়াইয়া এদের এই ওপর গানগুলো তো
হ্যাঁ, একজন লেখক রচয়িতা থাকে। রাধা রমন যদি ওনাদের একই ঘটনা নিয়ে, এখন আমি যদি রাধা রমনের গান দেখি, হ্যাঁ, রাধা রমনের গানের মধ্যে আছে কদম দালায় থাইক্কা ফিক্কা মারে ফুল, তাইলে এখন কি বলবো, মানে মানে এটার কি হইলো তাইলে? যেটা মানে কি করি? হ্যাঁ, তাহলে আমরা কি এটাও কপি করছি? তাহলে এখন অনেকে বলতেছে হ্যাঁ, যে আমরা চোর, চোরের মায়ের বড় গলা। আরে ভাই, আমরা তো চুরি করছি বুঝলাম, ধরেন আমরা চুরি করছি, ধরেন আমরা চুরি করেছি, কিন্তু আমরা তো চুরি করিনি। ধরে নিলাম আপনাদের কথায় আমরা চোর, আমরা নির্লজ্জ। আপনারা কতটুকু নির্লজ্জ যে আপনারা আপনাদের স্টারদের পুরো স্টার গানটাই ইমেজ, মেরে দিয়েছে। আপনারা চলে আসছেন আমাদেরকে চোর বলতে, অথচ আপনাদের স্টাররা যে 42 লাইনই মেরে দিল, সেটা আপনারা দেখলেন না? সেটা আপনারা দেখলেন না? সুর সহ একটা গান মেরে দিল। এখন তারা তাদের মেরে দেওয়া চুরি ঢাকার জন্য আমাদের নামে অভিযোগ করছে, এবং আমাদের আমাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে যে আমরা নাকি এই গান এখান থেকে ওখান থেকে ওখান থেকে। তো আপনারা এতদিন পরে সেই সব দালিলিক প্রমাণ না দিয়ে আপনারা যদি এই দলিলগুলো থেকে আপনাদের নিজের মতো করে রাধা কৃষ্ণের প্রেম লীলার উপর একটা গান বানায়ে তারপর গানটা প্রকাশ করতেন, সরলপুরের 42 লাইন কপি না করে, তাহলে হয়তো আরো বেশি ভালো হতো, আপনাদের সময়টা ইউটিলাইজ হতো। হ্যাঁ, কাদা ছোড়াছুড়িটা আর হতো না। হ্যাঁ, আমরাও চাই না, আমরাও চাই না কাদা ছোড়াছুড়ি করতে। এনিওয়ে, তো আমরা এই গানের আহ মৌলিকত্ব বা এই গানের কপিরাইট দাবি করতেই পারি, 100% করতে পারি। এই 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 অধিকার আমাদেরকে বাংলাদেশ আইন, কপিরাইট আইন দিয়েছে। 2005 কপিরাইট আইন আমার একটা অনুযায়ী, কথা হচ্ছে দিদি, সংশোধিত যদি আইন অনুযায়ী লোকসাহিত্য আমরা রত্নকার এই, এত বছর যাবত দিদি লেখতে জিনিস, এই যে লোকসাহিত্য রত্নকার বা এই যে সাপের বাঁশি হওয়া বা এই যে মহুয়া অথবা এই যে গ্রাম্য ছড়া যদি পাশাপাশি এত বছর যাবত থেকে থাকতে পারে এই লিরিক গুলো, তাহলে এই লিরিক তো কোনো প্রবলেম নেই। হুম, এগুলো তো সৃষ্টি। তো তারা তো আসলে মানে আহ, অতীতকে বা সংস্কৃতিকে সংরক্ষণের দোহাই দিয়ে তারা প্রেজেন্ট বর্তমানের সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে। হুম, কারণ সাইমন জাকারিয়া, আমি যেটা তখনও বলতে চাইলাম, সাইমন জাকারিয়ার মতো একজন ভ্যালুয়েবল পার্সন, যিনি বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের সহপরিচালক, উনি একজন এই শিক্ষক গবেষণা কিভাবে করে উনি যে নিশ্চয়ই যেটা কোনো দুই গবেষণা হাজার বিশ পাননি। সালের কীর্তন, হ্যাঁ, 2020 সালে কীর্তনকে উনি বলছেন যে এইটা যুগ যুগ ধরে যুগ যুগ লীলা ধরে কীর্তনের চলে আসলে আসছে। এই গান। তো হ্যাঁ, উনি যখন এমন কোনো উনি ভিডিও না পাঠিয়েছেন জেনে যখন হয়তো বলেছেন, তথ্যটা যেটা হয়তো তার কাছে 2010 তখন, 10 এর আগে ছিল। উনি হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরকম তথ্যটা কোনো হয়তো ভিডিও তার পাবলিশ কাছে করতে পারেনি। তখন ছিল না। কিন্তু এই ভুলটা যে মানুষের ভিতরে সে বিভ্রান্ত সৃষ্টি করেছে, এটা তো সংশোধন করা দরকার ছিল। সে কিন্তু হুম, সংশোধন করেনি, কারণ জানে, উনি খুব ভালোভাবে জানে যে তার নামের পিছনে গবেষক লেখা থাকে। আর হুম, বাঙালি হচ্ছে গবেষক লেখা আছে, উনি যা বলেছেন তাই তাই। আর আমার নামের পিছে তো আমরা তো মিউজিশিয়ান লিখতে ভয় পাই, কারণ নামের পিছে সব আমাকে মিউজিশিয়ান দিলে চলবে না। ঠিক আছে, বললে কোত্থেকে কি মিউজিশিয়ান আছে, আবার গবেষণা করতেছে ওরা গবেষক। তো এইগুলো তো উনি ভালোভাবে জানে যে তার নামের পিছনে গবেষক লেখা আছে, উনি যদি একটা কথা বলে, কথা জনগণ খাবে, তো উনি বলে দিয়েছেন। হুম, তো আসলে ব্যাপার হচ্ছে, আমার আসলে দুইটা প্রশ্ন দুইটা মানুষের কাছে। এক হচ্ছে সাইমন জাকারিয়া, আপনি কাইন্ডলি যদি আমাদের গানটি পাবলিশ করার পূর্বে আপনার কোনো ডকুমেন্ট থেকে থাকে, বা আপনি লীলা কীর্তনের আসলে বা যে কোনো কীর্তনের আসলে, লীলা কীর্তন বলেন আর নাম কীর্তন বলেন, আপনি যাকে হুম, বলছেন যে এটা লীলা কীর্তন, ওইটা আসলে লীলা কীর্তন না, ওইটাকে নাম কীর্তন বলা হয়। আচ্ছা যাই হোক, আমি হুম, ওই প্রসঙ্গে না যাই। আপনি যাকে লীলা কীর্তন বলছেন, লীলা কীর্তন বা নাম কীর্তন, যে কীর্তন আসেই হোক, আমাদের গানটি পাবলিশ করার পূর্বে যদি আপনার কোনো ডকুমেন্ট থেকে থাকে, আপনি ওইটা প্রুভ করেন। ঠিক আছে, আর আপনার যে বিভ্রান্ত তৈরি করেছেন, ওইটা মানুষের মধ্যে থেকে সংশোধন করার দায়িত্ব আপনারই। ঠিক আছে, আপনি কি বলতে জানি না। আর পার্থ বড়ুয়া বা আইপি কাছে আমার ডিরেক্ট প্রশ্ন হচ্ছে, আপনারা কোন লোকসঙ্গীতটি করেছেন এবং আমাদের গানটি, হ্যাঁ, আপনারা কেন করেছেন, বা আপনারা যে লোকসঙ্গীত করেছেন বা সংগৃহীত যে লিরিক গুলা করেছেন, আপনি বললেন কোন লিরিকটা সংগৃহীত করেছেন আর কোন গানগুলা, এই আগের এই সংগৃহীত কথার সাথে আমাদের কথা আসলে কি কোনো মিল আছে? আর মেয়ের আফরোজ শাওন, আপনি ছোটবেলা থেকে কোন গানের সাথে আপনি নাচতেন? ঠিক হুম, আছে, এই জিনিস যদি আপনি প্রকাশ করতেন শুধু না বলে, জাস্ট আপনি অডিওটা বা ভিডিও ভার্সনটা কোন গানের সাথে আপনি নাচতেন,
এই MP3টা আপনি এতদিনে আপলোড করলে বা দেখিয়ে দিলে কিন্তু সব লেটা কিন্তু এতদিনে ঢুকে যেত। আপনি তো মুখ দিয়ে বলছেন কিন্তু আপনি কিন্তু কোনো প্রুফ দেখাচ্ছেন না। তো হুম আপনি আশা করি যে এই প্রুফ গুলো আপনি দিবেন, শুধু মুখে না, আপনি এই প্রুফ গুলো দিবেন। হুম। ঠিক আছে, তো এখন আসলে আমরা বেশি দূর যাব না, আমরা আমাদের আহ কিছু আহ্বান, কিছু অনুরোধ, কিছু প্রশ্ন দিয়ে আমরা শেষ করব, কিছু কিছু এক্সপ্লেনেশন দিয়ে শেষ করব। সেটা হচ্ছে সকল সঙ্গীতজ্ঞ, ব্যান্ড দল, বাম্বা সহ দেশের সকল গীতিকার, সুরকারদের সংগঠন এবং তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের অভিভাবক হিসেবে আপনারা একটু বিবেচনা করবেন এবং আপনারা অবশ্যই আমাদেরকে, আমরা আপনাদের অগ্রজ, আমরা আপনাদের ছোট, আমরা একটা নতুন ব্যান্ড হিসেবে আহ গত 10 বছর থেকে আসলে স্ট্রাগল করছি এবং উই আর দ্য স্ট্রাগলিং ব্যান্ড, ওয়ান অফ দ্য স্ট্রাগলিং ব্যান্ড। হ্যাঁ, আমরা স্ট্রাগল করছি, আপনারা আপনারা এটা জাস্টিফাই করবেন যে এই যে আমাদের এত কষ্টের সন্তান, হ্যাঁ, আমরা কিন্তু এই গানটাকে অনেক কষ্ট করে ধারণ করেছি 10টা বছর। এটা আহ, এই গানের ওপর দিয়ে অনেক ঝড় গেছে। এই গান 2018-এ, 2019-এ সুমি মির্জা নামে এক মেয়ে গানটা গেয়েছে এবং এখন আসলে আমরা স্টার ইমেজের সামনে আমরা কি হেরে যাব? আমরা নতুন ব্যান্ড হিসেবে স্টার ইমেজের সামনে, বড় বড় তারকাদের সামনে, তাদের তারকা খ্যাতির সামনে আমরা কি আজকে হেরে যাব? যেমন আজকে আমাদেরকে অনেক ধরনের কথা শুনতে হয় সোশ্যাল মিডিয়াতে যে আপনাদের ব্যান্ডকে কে চিনতো? আরে ভাই, আমাদেরকে চিনবে আমাদের কাজের দ্বারা, আমাদেরকে তো কাজই করার সুযোগ দিচ্ছেন না আপনারা, আমাদেরকে তো কাজই করার সুযোগ দিচ্ছেন না। আপনারা যদি বড় বড় স্টার হয়ে এটা মনে করেন যে সরলপুর কোথাকার কোন ব্যান্ড, ওদের একটা গান গেলে তারা হয়তো অভিযোগও করবে না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা সরলপুর ব্যান্ড ছোট ব্যান্ড হতে পারি, কিন্তু এই গানটার জন্য যতটুকু দূর যাওয়া পর্যন্ত সম্ভব আমরা ঠিক ততটুকু দূরই যাব, কারণ এটা আমাদের সন্তান এবং খুবই আদরের সন্তান। আমরা এই গানটাকে খুব যত্ন করে তৈরি করেছি এবং খুব যত্ন করে লালন করি। সরলপুর ব্যান্ড জানে যে যুবতী রাধে গান তারা কিভাবে তৈরি করেছে এবং কিভাবে এখন পর্যন্ত সযত্নে তাদের কাছে রেখে দিয়েছে। এই বড় বড় সংগঠন, এই বড় বড় ব্যান্ড দল, তাদের কাছে যেমন মিউজিক কম্পোজার সোসাইটি অফ বাংলাদেশ, গীতিকার সংঘ, গীতিকবি সংঘ, ইনাদের কাছে আমাদের আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা প্লিজ এই ব্যাপারটা নিয়ে একটু আম, আমাদের অভিভাবকের আহ, পক্ষ থেকে আপনারা একটু জাস্টিফাই করার চেষ্টা করবেন, আপনারা একটু আহ, আহ, ভেবে দেখার চেষ্টা করবেন যে আসলেই কি আমাদের আমাদের দোষ, বা আসলেই কি আমরা এই গানটাকে কোথা থেকে কপি করেছি, না কি করেছি, নাকি আমরা এটাকে আমাদের নিজস্ব স্বকীয়তা দিয়ে আমাদের নিজের মতো করে একটা মৌলিক একটা অবস্থানে এটাকে নিয়ে গিয়েছি। আমরা তো এখন পারি না একটা ঐতিহাসিক ঘটনাকে আমাদের মতো করে সাজিয়ে, আমাদের মতো করে দুঃখিত ভাই। বানিয়ে, হ্যাঁ, আমাদের মতো করে তৈরি করে কোনো 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 কিছু এটার কপিরাইট নিতে, ঠিক না? তো যাই হোক, আপনাদের কাছে আমাদের আহ্বান, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের অভিভাবক হিসেবে আমাদের মতো নতুন ব্যান্ডকে আপনারা ছোট ভাই বোন হিসেবে আপনারা আমাদের এটার জাস্টিফাই করার চেষ্টা করবেন এবং বাংলাদেশের আইন আমাদেরকে এই অধিকার দিয়েছে এই গানটার কপিরাইট নেয়ার। এখন যে অভিযোগগুলো এসেছে এরকম অজ্ঞতাবশত সুমি মির্জার অভিযোগের প্রেক্ষিতে কপিরাইট অফিস আমাদেরকে এর আগেও এই গানটার কপিরাইট বহাল রেখেছিল। আহ আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি গণমাধ্যমকে বলতে চাই যে আমি আসলে আমার মাতৃত্বকালীন একটা সময় পার করছি, যার কারণে আমি আপনাদের অনেক সময় অনেক অনেক সময় অনেকে আমাকে বলেছেন ইন্টারভিউ দিতে, আমি সেটা অ্যাটেন্ড করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আপনাদের গণমাধ্যমকে আমরা ব্যান্ড সরলপুর একসাথে বলতে চাই যে দয়া করে আপনাদের আহ আপনারা দয়া করে নিউট্রাল পজিশন থেকে, নিউট্রাল একটা জায়গা থেকে আপনারা চিন্তা করার চেষ্টা করবেন যে আপনারা কি আমাদের মতো নতুন ব্যান্ডকে সুযোগ দিবেন সামনে আগানোর,
নাকি আমরা সেই সুযোগটা পাবো না, নাকি আমরা সেই সুযোগটা তারকা খ্যাতির সামনে এসে আমরা সেই সুযোগটা হারিয়ে ফেলবো, বা আমাদের সেই সুযোগটা মলিন হয়ে যাবে, সেটা আপনারা ডিসাইড করবেন। এবং আম, তারকা খ্যাতির পিছনে ছুটলে বা তারকাদের পিছনে ছুটলে নতুন তারকা কখনো সৃষ্টি হবে না, নতুন শিল্প কখনো সৃষ্টি হবে না, নতুন ব্যান্ডও কখনো এগিয়ে আসতে পারবে না। আজকে যদি আমাদের এই ব্যাপারটাতে আমরা যে গানটা তৈরি করেছি, ঐতিহাসিক একটা দুইটা মিথিক্যাল ক্যারেক্টারের ওপর আমরা যে গানটা সৃষ্টি করেছি আমাদের মতো করে, আমি আবার রিপিট করছি, আমাদের মতো করে, আমাদের মতো করে, হুম, আমরা যে গানটা সৃষ্টি করেছি সেই আম, গান, সেই ধরনের কোনো ক্যারেক্টার নিয়ে কি ভবিষ্যতে কোনো ব্যান্ড বা কোনো গীতিকার কি লিখার দৃষ্টতা দেখাবে? আমার তো মনে হয় না। যদি আমাদের সাথে বেআইনি বা বেইনসাফ হয় এই তারকা খ্যাতির মানে সামনে পড়ে, তাহলে তো এই দৃশ্যটা আর কেউ দেখাতে যাবে না। এই এই ভুল বা এই এই সাহস কেউ দেখাতে যাবে না। কোনো নতুন ব্যান্ড আর সামনে এগিয়ে আসতে পারবে না। তাহলে পুরাতন ব্যান্ডগুলোই থাকবে, তাদের তারকা খ্যাতি থাকবে, আর নতুন কোনো কিছু সৃষ্টিও হবে না, কোনো শিল্পও সৃষ্টি হবে না। যাই হোক, কপিরাইট অফিসের সিদ্ধান্তের প্রতি আসলে আমরা পূর্ণ আস্থাশীল এখনো। শিল্পী হিসেবে আমরা কোনো শিল্পীর সাথে কোনো ধরনের কোনো ফাইট বা কোনো ধরনের কোনো আম, অপ্রীতিকর সিচুয়েশনে যেতে চাই না, সেটা আমরা নিজেরা চাই না। কিন্তু কিন্তু আমাদের নৈতিক অধিকার সুরক্ষার জন্য আমরা আইনিভাবে সম্পূর্ণ প্রস্তুত আছি। যদি কোনো প্রতিষ্ঠান আমাদের আমাদের নৈতিক অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাহলে অবশ্যই আমরা আইনগত কোনো আম, আম, ব্যবস্থা নিতে বাধ্য হব। আমাদেরকে বাধ্য করবেন না। আমরা এখনো বলছি, আমরা কপিরাইট অফিসের প্রতি আস্থাশীল। কপিরাইট অফিস এর আগেও আমাদেরকে কপিরাইট আইন মেনে যেটা করা উচিত আমাদের কপিরাইট বহাল রেখেছিল। এখন আম, আরেকটা কথা, যারা আপনারা আমাদেরকে এসে আমাদের পেজে বিভিন্ন ধরনের কথা বলছেন, আপনারা আপনারা আমি জানি না আপনারা কপিরাইট আইন সম্পর্কে কতটুকু জানেন। আমি জানি না আপনারা কপিরাইট আইনে আম, গানের কপিরাইট কিভাবে নিতে হয় সেই সম্পর্কে কি জানেন না জানেন আমি জানি না। তবে প্লিজ দয়া করে আপনারা পড়াশোনা করুন। যদি আপনাদের আমাদেরকে সত্যি গালাগাল করতে ইচ্ছা হয়, আপনারা পড়াশোনা করে এসে, আপনারা কপিরাইট আইন জেনে এসে তারপর আমাদেরকে কিছু বলতে পারেন। আপনারা আপনাদের পছন্দের স্টারদের স্টারডম বা তারকা খ্যাতিকে কি বলে শেল্টার দিতে আমাদের কাছে এসে আমাদেরকে গালাগালি করবেন না, ঠিক আছে? কারণ এন্ড অফ দ্য ডে আইন যেটা বলে সেটা আমাদের পক্ষে যায়, সেটা আমাদের পক্ষে যায়, ঠিক আছে? আপনারা এটা নিয়ে চিন্তা করুন যে কেন এই 7টা লাইন, যে 7টা লাইন তারা আমাদেরকে বের করে দেখাচ্ছে, যে 7টা লাইন আমরা কপি করেছি, একটা লাইনও হুবহু কোথাও কপি নেই, একটা লাইনও হুবহু কোথাও কপি নেই। কিন্তু তারা বলছে যে এই গানটা সংগৃহীত এবং আমরা কপি করেছি। তাহলে এক্সকিউজ মি, তাদের কেন দরকার হলো আমাদের 42 লাইন কপি করার? আমাদের পুরা কম্পোজিশন কপি করার কেন দরকার হলো? তারা সংগৃহীতর জায়গায় কেন আইপিডিসি যখন গানটা লিখে, গানটা যখন পাবলিশ করে, তখন সংগৃহীতর জায়গায় কেন এই 4টা বই বা এই 3টা বই বা এই 2টা বইয়ের কোনো রেফারেন্স দিল না? সেখানে কেন এই গানগুলোর লিংক দিল না? আর এখানে যেহেতু সাইমন জাকারিয়া কি একটা 2020 একটা এপ্রিলে পাবলিশ করা একটা গানের কি কীর্তনের একটা লিংক দিয়েছে, সেই লিংকটা কেন সংগৃহীত হিসেবে তারা দিল না? তারা কেন সংগৃহীত দিল? 42 লাইনের 42টা লাইন আমাদের গানটা সে তারা মেরে দিয়ে তারা কিভাবে সংগৃহীত দিল? আপনারা একটু এটা বিবেচনা করবেন আমাদেরকে চোর বলতে আসার আগে, ঠিক আছে? আমরা চোর নই। যারা চুরি করেছে, যদি সেই সাহস থাকে, আপনাদের সৎ সাহস, তাহলে তাদেরকে গিয়ে চোর বলুন, যারা চুরি করেছে, যারা আমাদের গানটা মেরে দিয়েছে, ঠিক আছে? তো আহ আমরা আসলে আপনাদের নিন্দা না,
আমরা আসলে আপনাদের ভালোবাসাই কুড়াতে চাই। আমরা চাই যে আমরা আম, আমাদের মতো করে গানটাকে পাবলিশ করতে এখানে কোনো প্রবলেম হতো না, সত্যি কথা। যদি এই গানটা আমরা প্রথমে পাবলিশ করতাম তারপর ওনারা গানটা গাইতো, তাহলে আমরা বরঞ্চ খুশি হতাম যে এত বড় বড় তারকারা আমাদের গান গাচ্ছে। হ্যাঁ, আমরা হয়তো তাদের সাথে একটা ছোট্ট কনভারসেশনে যেতাম যে আপনারা আসলে সংগৃহীত দিয়েছেন, গানটা আসলে আমাদের। তখন তারা হয়তো সংগৃহীতর জায়গায় আমাদের নাম দিয়ে দিত, আমরা খুবই খুশি হতাম। আমরা নিজেদেরকে অনেক অনেক মানে আমরা খুশি হতাম যে হ্যাঁ, ওনারা বড় তারকা, ওনারা আমাদের গান গাইছেন। কিন্তু ওনারা যে ব্যাপারটা জানেন, জেনে শুনে ওনারা যেই অনৈতিক দাবি আমাদের কাছে করছেন, যে গানটা তাদেরকে দিয়ে দিতে, শুধু আমাদের নামটা দিয়ে তারা চালিয়ে চালিয়ে যাবে, এটা তো হতে পারে না। এনিওয়ে, আহ আমরা আপনাদের সবার কাছে ব্যান্ড সরলপুরের পক্ষ থেকে একটাই আবেদন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা নিন্দা না, আমরা আসলে আপনাদের ভালোবাসা চাই, আমরা আপনাদের আন্তরিকতা চাই। এবং আমরা আমরা জানি যে আমরা কি ফেস করছি। কারণ কোন স্টার ইমেজের সামনে সামনে বা স্টারডমের সামনে গিয়ে ফাইট করা তাদের সাথে, ইটস রিয়েলি টাফ, ইটস রিয়েলি টাফ। দো আমরা ভয় পাচ্ছি না, কারণ আহ, বাংলাদেশের কপিরাইট আইন বলে যে আমরা সঠিক পথে আছি। বাংলাদেশের কপিরাইট আইন না শুধু, পুরো ওয়ার্ল্ড এর কপিরাইট আইন বলে যে আমরা সঠিক পথে আছি। এবং আমরা আমাদের যে স্বকীয়তা দিয়ে যেই যেই কন্টেন্টটা তৈরি করেছি, সেই কন্টেন্টের ওপর কপিরাইট পাওয়ার যোগ্যতা আমাদের আছে, এবং সেই কন্টেন্টের ওপর কপিরাইট পাওয়ার রাইট আমাদের আছে। এটাই কপিরাইট আইন বলে, 2005 সংশোধিত আইন যেটা। থ্যাংক ইউ। দাদা, তোমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি বলে শেষ করতে পারো, আমরা আজকের জন্য লাইভ এখানেই শেষ করব। না, আমার বলা তো আসলে যা বলেছি, আমার তো দুইটা আসলে প্রশ্ন ছিল এবং যেটা আমি উত্তর চাই। আমি এবার নিয়ে 3বার হলো আমি বললাম যে মেয়ের আফসোস শাওন, আমি আপনার কাছে আসলে ফাইনালি আবারও বলছি, জানতে চাচ্ছি যে আপনি ছোটবেলায় কোন গানটির সাথে নাচতেন জন্মাষ্টমীর মেলাতে বা আসরে, আমি এটি একটু জানার ইচ্ছা। আর পার্থ বড়ুয়ার কাছে জানার ইচ্ছা, আপনি স্পষ্ট ভাষায় বলবেন আপনি এই যে লোক সাহিত্য বা 4-5টা বই যে রেফারেন্স থেকে আপনারা এই লিরিক গুলো বের করেছেন, আপনি এই রেফারেন্সের কোন রেফারেন্সের গানটি আপনি গেয়েছেন বা এই সুরটা আপনি কোথায় পেলেন? আর সাইমন জাকারিয়া, আপনি আমাদের গানটি পাবলিশ করার আগে আপনি যদি কোনো আপনার ডকুমেন্ট থেকে থাকে কোনো কীর্তনে, আপনি অবশ্যই এটা প্রেজেন্ট করবেন। এটা শুধু আমার চাওয়া না, এটা দেশবাসীর চাওয়া। আপনি আমাদের পাবলিশ করে আমাদের এগেনস্টে আমাদের গানকে এক্সাম্পল করবেন না। আপনি যদি আসলেও থেকে থাকে এরকম, আপনি ওইটা প্রেজেন্ট করুন আমাদের সামনে, বা আপনি কপিরাইট সেটার ওইটা অবশ্যই আপনি কোনো অডিও ডকুমেন্ট আছে, সেটার অবশ্যই কোনো অডিও আছে, কারণ ছোটবেলায় আমরাও নেচেছি, আমরা ক্যাসেটে ফিতার ফিতার ক্যাসেটে নেচেছি। অবশ্যই। হ্যাঁ, তো এটাই আমি দেখুন জানতে চাচ্ছি নিশ্চয়ই যে জানা আছে, আমার সেটা সেই বানিয়ে শৈশব বা পাবেন। আমারও তো একটা শৈশব কেটেছে বা আমার একটা ছোটবেলা কেটেছে, আমি তো কখনো শুনলাম না। তাহলে কি আমরা ওই আমার মানে ওই সময়টা বৃথা আমাদের? আমার একটু জানার আগ্রহ খুব, যে ছোটবেলায় আসলে কি গানগুলো তারা শুনেছে। হ্যাঁ, এবং আরেকটা ঠিক কথা আছে, কিন্তু এই ভাইয়া, আর কি। আরেকটা এই কথা কিন্তু ভাইয়া, দ্বিজ কানাইয়ের মহুয়া পালার যে গানগুলো, সে গানগুলো কিন্তু ওরা যেভাবে গীতিনাট্যে গায়, নেচে নেচে করে, এই গানগুলো কিন্তু এখনো যদি তুমি ইউটিউবে সার্চ দাও তাহলে আগের যে রেকর্ডিং, সেই রেকর্ডিং গুলো পাবে। সো রাইট, রাইট, পাবো না। সেই সূত্র এবং ধরে আমি বলতে চাই মেহের আফরোজ শাওনকে, যে আপনি যদি সত্যি ছোটবেলায় নেচে থাকেন তাহলে দ্বিজ কানাইয়ের এই মহুয়া পালায় যে গীতিনাট্যটা, সেটাতে আমিও নেচেছিলাম। তা আমি এখন কিন্তু এটার গান বের করে দিতে পারবো, গীতিনাট্যের পুরা সুর করা সম্পূর্ণ পুঁথির মতো যে গেয়ে গেয়ে ওরা করে, হ্যাঁ, পালাটা। রাইট, রাইট। তো সেটা কিন্তু আমি বের করে দিতে পারবো ইউটিউব থেকে। ইফ ইউ ক্যান, দেন ফাইন্ড যুবতী রাধে বিফোর 2020। যদি পেয়ে থাকেন তাহলে কনগ্রাচুলেশনস, আর যদি না পান তাহলে প্লিজ ডোন্ট ব্লেম আস দ্যাট আমরা গানটাকে কপি করেছি। ব্লেম ইয়োর সেলফ যে আপনারা এই গানটাকে কপি করেছেন এবং এখন বলে দিয়েছেন। পর্যন্ত গলা উঁচু করে এটাই বলে যাচ্ছেন, উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি প্রুফ, যে এই গানটা আপনারা ছোটবেলায় শুনেছেন এবং সেই গানের সাথে নেচেছেন। সো প্লিজ show us the evidence. And আর কি বলবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর টুডে। থ্যাংক ইউ দাদা,
ওকে। আমার মনে হয় আমরা হ্যাঁ, আমার মনে হয় আমরা একটু অগোছালো ভাবে বললেও আমরা আমাদের পয়েন্ট গুলোকে সামনে আনতে পেরেছি। আর whoever want to call us চোর, you guys can call us. End of the day we can prove যে এই গানটা আমাদের, এবং we will. Thank you. সবাই ভালো থাকবেন। আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।